আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের এমন কিছু দিক নিয়ে যা এতদিন হয়তো আলোচনার বাইরে ছিল। বেতন বৃদ্ধির সংখ্যা নয়, বরং এই পে স্কেল একজন সাধারণ সরকারি কর্মচারীর জীবনকে ঠিক কতটা বদলে দিতে পারে তার গভীরে যাওয়াই আজকের এই প্রতিবেদনের মূল লক্ষ্য। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, সেই বাস্তবতার আলোকেই আজ নবম পে স্কেলের গুরুত্ব ও সম্ভাবনা বিশ্লেষণ করা হবে। কারণ একটি দেশের সরকারি প্রশাসন যখন সুখী, সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ থাকে, তখন সেই দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হয়। আর সেই উন্নয়নের পথে নবম জাতীয় পে স্কেল একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাব বাংলাদেশের জাতীয় পে স্কেলের ইতিহাস বেশ দীর্ঘ এবং ঘটনাবহুল। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে বিভিন্ন সময়ে পে স্কেল সংশোধন ও পুনর্গঠন হয়েছে। প্রতিবারই এই প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ঘোষিত পে স্কেল বাস্তব জীবনের চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়নি। বিশেষ করে মূল্যস্ফীতির গতির সঙ্গে বেতন বৃদ্ধির হার মিলিয়ে হিসাব করলে দেখা যায় অনেক সময় কাগজে কলমে বেতন বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা তেমন বাড়েনি। এই ঐতিহাসিক পটভূমি নবম পে স্কেলকে একটি বিশেষ দায়িত্বের সামনে এনে দাঁড় করিয়েছে। এবারের পে স্কেলকে কেবল সংখ্যার খেলা হিসেবে না দেখে বরং একটি সামগ্রিক কল্যাণমূলক সংস্কার হিসেবে দেখা হচ্ছে। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই সবচেয়ে আশাব্যঞ্জক। বাংলাদেশের একজন সাধারণ সরকারি কর্মচারীর দৈনন্দিন জীবন কেমন, সেটা একটু ভেবে দেখলে পে স্কেলের গুরুত্ব আরও স্পষ্ট হয়। ধরুন, ঢাকার কোনো একটি সরকারি দপ্তরে কর্মরত একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীর কথা। প্রতিদিন ভোরবেলা উঠে বাসে বা রিকশায় করে অফিসে আসেন, যানজটে ঘন্টার পর ঘন্টা কাটান, অফিসে সারাদিন কাজ করেন, বিকেলে আবার একই কষ্টে বাড়ি ফেরেন। মাস শেষে যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া দেওয়ার পর হাতে যা থাকে তা দিয়ে সংসার চালানো অনেকটা হিমশিম খাওয়ার মতো। সন্তানের স্কুলের বেতন, বাজারের খরচ, বিদ্যুৎ গ্যাসের বিল, মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার খরচ, এইসব মিলিয়ে প্রতি মাস যেন একটি যুদ্ধ। এই যুদ্ধে অনেক কর্মচারীকে ধার কর্জ করে চলতে হয়, অনেকে বাড়তি আয়ের পথ খোঁজেন, যা অনেক সময় নৈতিকতার সীমারেখায় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। এই বাস্তবতাটি যদি বদলাতে হয়, তাহলে পে স্কেল বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। শুধু ঢাকা নয়, মফস্বল শহর বা গ্রামাঞ্চলের কর্মচারীদের চিত্র একই রকম, কোথাও কোথাও আরও কঠিন। জেলা বা উপজেলা পর্যায়ের একজন কর্মচারী হয়তো ভাড়া বাসায় থাকেন, পরিবার রয়েছে গ্রামে, প্রতি মাসে পরিবারকে কিছু টাকা পাঠান, নিজের খরচ মেটান। এই দুই জায়গায় একসঙ্গে টাকা ম্যানেজ করতে গিয়ে অনেকের জীবন প্রায় দুঃসহ হয়ে পড়ে। এরপরও তারা দেশের প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখছেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। এই মানুষগুলোর আর্থিক কষ্ট লাঘব করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি বড় সুযোগ। এখন প্রশ্ন হলো, নবম পে স্কেল এলে ঠিক কী পরিবর্তন আসতে পারে? প্রথমত, মূল বেতন বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত। তবে শুধু মূল বেতন বাড়লেই হবে না। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা ভাতার মতো আনুষঙ্গিক সুবিধাগুলো যদি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে মূল বেতন বৃদ্ধির সুফল পুরোপুরি পাওয়া যাবে না। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকা শহরে একটি ছোট ফ্ল্যাটের ভাড়া এখন ন্যূনতম 15 থেকে 20,000 টাকা, অথচ অনেক কর্মচারীর বাড়ি ভাড়া ভাতায়ের অর্ধেকেরও কম। এই ফাঁকটা পূরণ না হলে বেতন বৃদ্ধি অনেকটাই অর্থহীন হয়ে যায়। তাই নবম পে স্কেলে এইসব ভাতাগুলো পুনর্মূল্যায়ন করে বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসার দাবি সব পক্ষ থেকেই জোরালো হচ্ছে। দ্বিতীয়ত, বার্ষিক ইনক্রিমেন্টের হার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। বর্তমানে যে হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয় তা মূল্যস্ফীতির হারের তুলনায় অনেক কম। ফলে প্রতি বছর কাগজে কলমে বেতন বাড়লেও প্রকৃত অর্থে কর্মচারীর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে তা সত্যিই উদ্বেগজনক। চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম হু হু করে বেড়েছে। এই বাস্তবতায় ইনক্রিমেন্টের হার যদি অন্তত মূল্যস্ফীতির হারের কাছাকাছি না হয়, তাহলে বেতন কাঠামোর কোনো দীর্ঘমেয়াদী কার্যকারিতা থাকবে না। এই বিষয়টি নিয়ে পে কমিশন গভীরভাবে ভাবছে বলে সূত্রগুলো জানাচ্ছে।
তৃতীয়ত, পেনশন ব্যবস্থার সংস্কারও নবম পে স্কেল আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। অবসর নেওয়ার পর একজন সরকারি কর্মচারী যে পেনশন পান তা দিয়ে বর্তমান বাজার দরে সম্মানজনক জীবনযাপন করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে যারা দীর্ঘ বছর চাকরি করে অবসরে গেছেন তাদের পেনশনের পরিমাণ অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত। এই বয়স্ক প্রাক্তন কর্মচারীরা রাষ্ট্রের জন্য তাদের সোনালী বছরগুলো ব্যয় করেছেন। তাদের বার্ধক্যে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। নবম পে স্কেলে পেনশন ব্যবস্থার একটি যুগোপযোগী সংস্কার আনা হলে এই মানুষগুলোর জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। চতুর্থত, নতুন পে স্কেলে গ্রেড কাঠামোর পুনর্বিন্যাসও একটি জরুরি বিষয়। বর্তমান কাঠামোতে কিছু গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য এত সামান্য যে পদোন্নতির আর্থিক প্রণোদনা খুব একটা অনুভব করা যায় না। আবার কিছু গ্রেডে পার্থক্য এত বেশি যে নিম্ন গ্রেডের কর্মচারীরা সেটা দেখে হতাশ হন। একটি সুষম ও অনুপ্রেরণামূলক গ্রেড কাঠামো তৈরি করা দরকার, যেখানে প্রতিটি পদোন্নতি কর্মচারীর জীবনে বাস্তব পার্থক্য আনবে এবং তাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। এই দিকটি নবম পে স্কেলে বিশেষ মনোযোগ পাচ্ছে বলে জানা গেছে। পঞ্চমত, নারী কর্মচারীদের জন্য বিশেষ বিবেচনার বিষয়টিও আলোচনায় এসেছে। বাংলাদেশের সরকারি খাতে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে এবং এটি একটি অত্যন্ত ইতিবাচক প্রবণতা। কিন্তু কর্মজীবী নারীদের কিছু বিশেষ চ্যালেঞ্জও রয়েছে। শিশু সন্তানের যত্নের ব্যবস্থা, মাতৃত্বকালীন সুবিধা, নিরাপদ কর্মপরিবেশ, এই বিষয়গুলো নবম পে স্কেলের আলোচনায় অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। নারী কর্মচারীরা যখন আর্থিকভাবে ন্যায্য মজুরি পান এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও সহায়ক পরিবেশ পান, তখন তাদের কর্মদক্ষতা ও মনোবল দুটোই বাড়ে। এই বিষয়টি নতুন পে স্কেলে যথাযথ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক একটি ভিন্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে। পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরকারি সেবার মান উন্নয়নের একটি গভীর সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করেন বাংলাদেশের সরকারি প্রশাসনে দুর্নীতি ও অনিয়মের একটি বড় কারণ হল অপর্যাপ্ত বেতন। একজন কর্মচারী যখন দেখেন যে তার বৈধ আয় দিয়ে সংসার চলছে না, তখন তিনি বিকল্প আয়ের পথ খোঁজেন। এই বিকল্প পথ অনেক সময় অনৈতিক হয়। কিন্তু যদি বেতন এমন পর্যায়ে পৌঁছায় যা দিয়ে সম্মানজনক জীবনযাপন সম্ভব, তাহলে অনৈতিক পথের প্রলোভন অনেকটাই কমে যায়। এই যুক্তিটি শুধু তাত্ত্বিক নয়, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকেও এটি প্রমাণিত। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা এস্তোনিয়ার মতো দেশগুলো, যেখানে সরকারি কর্মচারীদের বেতন প্রতিযোগিতামূলক পর্যায়ে রয়েছে, সেখানে দুর্নীতির মাত্রাও তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংযোগটি আরও সুস্পষ্ট। সরকারি কর্মচারীরা যদি ন্যায্য বেতন পান, তাহলে ঘুষ ও দুর্নীতির প্রবণতা কমবে, সরকারি সেবা পাওয়া সহজ হবে এবং সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে। এটি একটি ইতিবাচক চক্র তৈরি করে যা শেষ পর্যন্ত পুরো সমাজকে উপকৃত করে। তাই নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্যই একটি কল্যাণমূলক পদক্ষেপ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পে স্কেলের অর্থনৈতিক প্রভাব। যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বাড়ে, তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়ে। এই বাড়তি ক্রয় ক্ষমতা বাজারে চাহিদা তৈরি করে। চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়ে এবং অর্থনীতিতে গতি আসে। অর্থনীতিবিদরা এই প্রভাবকে মাল্টিপ্লায়ার ইফেক্ট বলেন, অর্থাৎ সরকার যে অর্থ বেতন হিসেবে ব্যয় করে তা অর্থনীতিতে ঘুরে ঘুরে কয়েক গুণ বেশি মূল্য তৈরি করে। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পে স্কেলে বিনিয়োগ আসলে অর্থনীতি প্রবৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার। তবে এই সুফল পেতে হলে শর্ত হল বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ভারসাম্য রক্ষা করাই নীতি নির্ধারকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করার প্রসঙ্গটিও এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে বেসরকারি খাত ও বহুজাতিক কোম্পানিগুলো মেধাবী তরুণদের অনেক বেশি বেতন ও সুযোগ সুবিধা দিচ্ছে। ফলে মেধাবী প্রার্থীদের একটি বড় অংশ সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছে অথবা সরকারি চাকরিকে শেষ বিকল্প হিসেবে দেখছে। এই প্রবণতা দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষতা ও গুণগত মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। নবম পে স্কেলে যদি বেতন কাঠামোকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসা যায়, তাহলে মেধাবী তরুণরা আবার সরকারি চাকরিতে আগ্রহী হবেন। এতে দেশের প্রশাসনিক সক্ষমতা বাড়বে এবং জনসেবার মানও উন্নত হবে।
প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের যুগে সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের বিষয়টিও পে স্কেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল থাকেন তখন তারা নিজেদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে পারেন, নতুন প্রযুক্তি শেখেন, প্রশিক্ষণে অংশ নেন, নিজেদের আপডেট রাখেন। এই শতপ্রণোদিত দক্ষতা উন্নয়ন প্রশাসনকে আরও আধুনিক ও কার্যকর করে তোলে। অন্যদিকে আর্থিক চাপে থাকা একজন কর্মচারীর পক্ষে নিজের উন্নয়নে মনোযোগ দেওয়া কঠিন হয়। তাই পে স্কেল বাস্তবায়ন আসলে প্রশাসনিক দক্ষতা উন্নয়নেরও একটি পরোক্ষ কিন্তু কার্যকর পথ। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন তালিকা নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দলিল। এটি রাষ্ট্র ও তার কর্মচারীদের মধ্যে একটি নতুন চুক্তির প্রতিফলন। এই চুক্তির মূল কথা হলো, তুমি রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করো, রাষ্ট্র তোমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। এই বিশ্বাসের সম্পর্ক তৈরি হলেই একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসন গড়ে উঠতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য থেকে এটি স্পষ্ট যে এই চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার সদিচ্ছা এবং পরিকল্পনা উভয় বিদ্যমান। দেশ স্বাভাবিক হওয়ার পরপরই যখন এই পে স্কেল কার্যকর হবে, তখন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটবে, আর একটি হাসি খুশি ও সন্তুষ্ট প্রশাসনই পারে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন। সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।